আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফিশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গৌরবময় বিজয়ের মাস শুরু। ৭১ ডিসেম্বরে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। সাজাপ্রাপ্তদের ১৮ জন পলাতক, ৩১ জন কারাগারে। অসুস্থতা ও মামলায় জামিন নেওয়ার শর্তে ছাড়া পেলেন সাংবাদিক মুন্নি সাহা। রাতেই পরিবারের কাছে হস্তান্তর করে ডিবি। আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থতা স্বীকার করে সরকারকে পদক্ষেপ নিতে ব্যবসায়ীদের আহ্বান। রাজনৈতিক ট্যাগ দিয়ে হয়রানি বন্ধের তাগিদ। এবং ৫ ঘন্টা পর শুরু হওয়া জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ২ উইকেটে ৬৯ রান। এক সেশনের দিনে সাদমানের 50। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। শুরু হলো গৌরবময় বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবের অধ্যায় রচিত হয়। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আসে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালি। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্যখচিত নিজস্ব জাতীয় পতাকা। বিজয়ের পুরো মাস জুড়ে থাকবে নানা অনুষ্ঠান। বিজয়ের মাস উদযাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কর্মসূচি। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে ১৮ জন পলাতক এবং ৩১ জন কারাগারে আছেন। এ নিয়ে জানতে মাজহারুল হক মান্নার কাছে যাব। তিনি হাইকোর্ট প্রাঙ্গণে আছেন। মান্না, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় কখন হতে পারে, এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? ঠিক 10:30টার দিকে হাইকোর্ট বেঞ্চ বসবার কথা। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের ডিভিশন বেঞ্চ এটি বসবার কথা, যদিও আসলে অনেক সময় 10:30টার পরও হয়ে যায় এটি। তো যাই হোক, এই আলোচিত আপনার বহুল আলোচিত এই মামলার আপিল এবং ডেথ রেফারেন্সের যে শুনানি কয়েকদিন আগে শেষ হয়েছে এবং যে কোনো দিন রায় ঘোষণা করবেন এরকম একটি কথা বলেছিলেন আদালত। পরবর্তীতে আমরা গতকাল দেখেছি যে শনিবার হাইকোর্টে যে কজ লিস্টটি বিকেলে প্রকাশিত হয়েছে সেখানে এই ২১শে আগস্ট মামলার রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। তো ঠিক 10:30টার পরে আমরা হয়তো দেখতে পাবো, বিচারপতিরা যখন এজলাসে আসবেন তখন হয়তো ওনারা ঠিক করবেন কোন সময় থেকে রায় ঘোষণা শুরু হবে। একটু বলে রাখি যে এই বহুল আলোচিত ২১শে আগস্টে যে গ্রেনেড হামলা মামলার যে রায় ২০১৮ সালে বিচারিক আদালত দিয়েছিল তার প্রায় বেশ কয়েক বছর পরে এটি আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হলো। সেখানে আপনারা জানেন যে ১৯ জনকে যেমন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, আবার ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা জানেন যে ৫২ জন এখানে আসামি ছিল, তার মধ্যে ১৯ জনকে ৪৯ জনকে সাজা দেওয়া হয়েছে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি যে এর বাইরেও কিন্তু যে ১৯ জন যাবজ্জীবন, ১৯ জন মৃত্যুদণ্ডাদেশের বাইরেও কিন্তু ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। তো এর মধ্যে আমরা একটু যদি দেখে নিই যে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৭ জন হচ্ছেন রাজনীতিক, তারপরে ৮ জন পুলিশ, ৫ জন সামরিক বাহিনীর কর্মকর্তা, ২৯ জন জঙ্গি ছিলেন বলে ওখানে উল্লেখ আছে। যদিও আপনারা জানেন এই ঘটনায় ২০০৪ সালের যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যে গ্রেনেড হামলা হয়েছে সেখানে
প্রায় 24 জন নিহত হয়েছিলেন এবং প্রায় 3 শতাধিক মানুষ আহত হয়েছিলেন। তো সেই বহুল আলোচিত এই মামলায় আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও প্রথমে না থাকলেও পরবর্তীতে আনা হয় এবং তার যে যাবজ্জীবন দেওয়া হয়। তো যাই হোক, আমরা রায় ঘোষণার পর দেখব যে তারা খালাস পান কিনা এই মামলা থেকে, সেটি রায় ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। মান্না, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। সাংবাদিক মুন্নি সাহাকে আটকের পর গভীর রাতে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে জনতা তাকে ঘেরাও করে, পরে তেজগাঁও থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর মুন্নি সাহাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। অসুস্থতা সহ তার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন নেয়ার শর্তে রাতেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুন্নি সাহা। প্রথমে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছিল পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার কথা স্বীকার করে নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এ অবস্থা থেকে উত্তরণে উপদেষ্টারা কি করবেন তা জানতে চেয়েছেন তারা। 15 বছর জামাত বিএনপি ট্যাগ দিয়ে হয়রানির জায়গায় এখন ফ্যাসিস্ট সরকারের সহযোগী বলে ব্ল্যাকমেইল বন্ধে ব্যবসায়ীরা শক্ত পদক্ষেপ চেয়েছেন। ব্যবসায়ীদের হতাশায় না ভোগার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, সরকার সাধ্যমতো চেষ্টা করছে। রিজভী নওয়াজের রিপোর্ট। বেসরকারি খাতে প্রত্যাশা ও অগ্রাধিকার জানতে রাজধানীতে ব্যবসায়ী সম্মেলন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর আলোচনায় রাজনৈতিক পরিচয় নেই এমন ব্যবসায়ীদের বড় অংশ যোগ দেন। Probably you would agree with Ashraf Bhai, all of you who are present here in this room, that nothing is more important than law and order situation. We have been telling this to the government, and government is also saying that we are trying. And of course there were some visible improvement, but probably not enough. Law and order, আমার মনে হয় অনেকবার কথা হয়েছে ল অ্যান্ড অর্ডারের। আই থিঙ্ক ল অ্যান্ড অর্ডার যদি ইমপ্রুভ করতে পারি, আই থিঙ্ক ব্যবসা অনেক এগিয়ে যাবে। I am sorry to say the interim government has been a total failure. এটা ওনাদেরকে মানতে হবে। নাম্বার 1 হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। হয়রানি বন্ধে সরকারের দ্রুত পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ট্রেড বডি পলিটিসাইজেশন, এটাকে কিভাবে বন্ধ করা যায়। আর আগে ছিল ওই নিয়ম ছিল ওই শিবির ট্যাগ দেওয়া মানুষকে, এখন শুরু হয়েছে নতুন শব্দ দোষর ট্যাগ দেওয়া। সবাই দোষর, ওই 17 কোটি মানুষ যারা ট্যাগ দিয়েছে তারাও দোষর। অধৈর্য না হয়ে আরেকটু সময় চাইলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আপনারা তো হতাশ হবেন না বা এতটা ইসে হবেন না। 15 বছরে যেটা হয়েছে, যারা আপনার বাইরে আছেন কিছু কিছু লোক জানবেন, কারণ আমরা ভেতরে আছি, বিশেষ করে আমি অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। Government does not want to see this kind of anarchy which is prevailing now, and especially আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট আই এম শিওর ইউ ক্যান সি আ সাকসেসিভ ইমপ্রুভমেন্ট অফ সিচুয়েশন। আলোচনায় বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল ব্যবসায়ীদের চাটুকারিতা ও তোষামদির অভ্যাস ছাড়তে হবে বলে মন্তব্য করেন। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের অনেকেই সে সময় হাসপাতালের ঠিকমতো চিকিৎসা পাননি। 5ই আগস্টের আগের দুর্বিষহ সেসব দিন এখনও দুঃস্বপ্নের মতো চোখে ভাসে হাসপাতালে কাতরানো আহতদের। তবে হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের তদারকিতে চিকিৎসা কার্যক্রমে সন্তুষ্ট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীনরা। লায়লা নওশিনের রিপোর্ট। মোহাম্মদ মোবারক হোসেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় 19শে জুলাই রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হন 19 বছরের এ যুবক। এখন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। জানালেন আন্দোলনে অংশ নেওয়ায় 5 আগস্টের আগে কিভাবে চিকিৎসা সেবায় বাধা পেয়েছেন সেই সব কথা। কাকা গুলি খেয়ে গেল, তার 5 সেকেন্ড পরে আমি গুলি খেয়ে গেলাম, তো হাত উচকে এলাম, তো তখন আমার লগে কেউ নেই, আর গুলির সাউন্ডে কেউ সামনেও আসে না।
এই পায়ের নার্ভ ইঞ্জুরি হয়েছে, আর এই পায়ের মনে করেন হাড্ডি চুরমার হয়ে গেছে। আমি যখন আমার অ্যাম্বুলেন্সটা যখন আসে তখন আমরা অ্যাম্বুলেন্সের ভিতরে 3 জন ছিলাম গুলি খাওয়ার রুগী, আর 5 জন ছিলাম সুস্থ লোক। তো মডেল ঢাকা আপনার 60 ফিট দেওয়ানোর সময় মডেল ডিগ্রি থানার পুলিশ না ছাত্রলীগ বলতে পারলাম না, ওরা আমাদের গাড়ি ঠেকাইয়া পরে মনে করেন 5 জন যে সুস্থ লোকটি ছিল ওটি নামায় লিছে। গণ অভ্যুত্থানে আহতরা যাতে সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা পান সেজন্য রাজধানীর হাসপাতালগুলোতে কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। আমাদের একটা সমন্বয় সেল করা আছে ডাক্তারদের নিয়ে, কোনো রুগীর কি দরকার, কখন কি ধরনের সহায়তা দরকার, কিভাবে করলে রুগীদের উপকার হবে, এইটা সার্বক্ষণিক মনিটরের জন্য 6 জন ডাক্তার এবং আমাদের 2 জন ছাত্র প্রতিনিধি সহ একটা সমন্বয় সেল গঠন করা আছে। এর ডাক্তারদের মধ্যে আমাদের উপপরিচালক, সহকারী উপপরিচালকও বিদ্যমান রয়েছে। এছাড়াও সার্বক্ষণিক প্রত্যেক দিন প্রত্যেকটা ইউনিটের ডাক্তার আসছে এবং ডাক্তাররা মিলে তাদের ফলো আপ দিচ্ছে। আহতদের ফলো আপ ও থেরাপি নিশ্চিতে এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ছাত্র প্রতিনিধিরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব বলেছেন, জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম না হলে আমাদের পরিচয় হতো ভারতীয় বাঙালি, না হয় পাকিস্তানি বাঙালি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাষ্ট্রচিন্তক সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্রের উদ্বোধনীতে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা নিজের পিতাকে অস্বীকার করার শামিল। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা আন্দোলনের কারিগর সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র ও প্রতিষ্ঠানের উদ্বোধন। সমাজ ও রাষ্ট্রচিন্তক সিরাজুল আলম খান স্মরণে গবেষণা কেন্দ্র গড়ে তোলার প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন, সিরাজুল আলম খানকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আলোচনা সম্ভব নয়। আর এখনই যখন এই অবস্থা, যখন আমরা মরে যাব, যারা মুক্তিযুদ্ধ করেছি, বা আজকে আসম আব্দুর রব আছেন, সিরাজুল আলম খান চলে গেছেন, চলে যাওয়ার পরে যে কি হবে এটা একজন মুক্তিযুদ্ধ হিসাবে নিজেও ভাবতে একটু অবাকই লাগে, যে পরে হয়তো স্বীকারই করবে না আমাদেরকে। রাষ্ট্রীয় কাঠামোতে জনমানুষের সম্পৃক্ততা বাড়াতে সামাজিক বিভিন্ন সংগঠনের প্রাতিষ্ঠানিকরণ হয়নি বলেও অভিযোগ বক্তাদের। প্রকৃতপক্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করার আগে আপনাকে সিভিল সোসাইটি গঠন করতে হয়। এটা কোনো কোনো রাজনৈতিক দল এটা গঠন করছে, যেমন এখানে জামাত ইসলামী যেভাবে রাজনৈতিক সংগঠন তৈরি করেছে, তারা বিভিন্ন ব্যাংক, হাসপাতাল, স্কুল এবং যে কাউকে আপনি সেখানে আপনি তার মাথার মধ্যে আপনার ধ্যান ধারণা ঢোকানোর আস্তে আস্তে পথ পান। আমরা যদি এটা 50 বছরেও না শিখি, আমরা কখনোই শিখতে পারবো না। দেশের বর্তমান অবস্থা ও মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে ওঠেন আসম আব্দুর রব। তোমার বাবাকে তুমি যদি অস্বীকার করো, কোনো অস্তিত্ব থাকে, পরিচয় থাকে, বাঙালি যদি জাতিরাষ্ট্র না হইতো, আমাদের পরিচয় দিত আমরা ভারতীয় বাঙালি, আবার পাকিস্তানের বাঙালি। আমরা ছিলাম ইস্ট বেঙ্গল, মানে আমাদের বাঙালিদের পরিচয় ছিল বাঙালি, ভারতের নাগরিক। আর পাকিস্তান যখন হয়েছে ইস্ট পাকিস্তান, আমরা হলাম পুরো পাকিস্তানের নাগরিক। বাংলাদেশ যদি জাতিরাষ্ট্র না হইতো, তাহলে আমরা কোনোদিন পরিচয় দিতে পারতাম না আমাদের জাতিসত্তা নিয়ে। আসম আব্দুর রব বলেন, কোটা সংস্কারের আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে শুধু ছাত্ররা নয়, ছিল জনমানুষের অংশগ্রহণ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। আমন মৌসুমে ধান চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও খুশি নন মিল মালিক ও কৃষক। দর বাড়লেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা, আর কৃষক বলছেন খোলা বাজারে ধানের দর বেশি। জেলায় গুদামে জায়গা সংকট থাকায় সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ায় এবার আমন ফলন ভালো হলেও সরকার নির্ধারিত ধানের মূল্যে সন্তুষ্ট নন কৃষক। এতে সরকারের ধান সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। গত বছর থেকে এবার বেশ খুব উন্নত মানের ফলন হয়েছে। বিঘাইতে থাকে 20 মন 22 মন হতে পারে। 1320 টাকা করে এখন ধান ধরো চলছে। এখন ধরো কৃষক চাচ্ছে 1400 করে, মানে চিকন জাতীয় ধান 1400 টাকা, মোটা যেতে 1350 1350 এইরকম। গোডাউনে নিয়ে গেলে আগে যারা নিয়ে গেল তারা ঝামেলা পোয় আর লাগাতে 2000 গেছে, সস্তি 2000 গেছে। আবার ধরেন পোকা মাকড়, সার ফাঁস এসব দেওয়া লাগে। ধানে ধরেন 3 বের
4 বের করে স্প্রে করা লাগে। সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। গতবারের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়েছে সরকার। তবে এই দর নিয়ে চালকল মালিকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। 33 টাকা যে ধান, সেই ধানের চাল যদি রেশিও করা হয় তাহলে চালের পড়তা পড়বে 50 টাকা। আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো 47 টাকা। এখানে 3 টাকা তো কেজিতে এমনি দেখা যায় যে আমাদের লস হবে। ধানের বাজার যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে যদি চাউলের বাজার যদি কিছুটা পরিবর্তন হয়, তাতে আমাদের 2 টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে মিল মালিকদের জন্য আরও ভালো হয়। চলতি বছর জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ কার্যক্রম। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। স্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগে সাতক্ষীরার লাখো বাসিন্দা। প্রায় 2 দশকের বেশি সময় পানিবন্দী হয়ে জীবনযাপন করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, সমস্যা সমাধানে বারবার আবেদন জানালেও আশ্বাসের বাণীতেই থমকে আছে কর্তৃপক্ষের উদ্যোগ। এ বিষয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শুষ্ক মৌসুমেও পানির নিচে সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি আর রাস্তাঘাট। বছরের পর বছর স্থায়ী জলাবদ্ধতার মাঝে লাখো মানুষের বসবাস। অব্যবস্থাপনা আর খননের অভাবে পলি জমে ভরাট হয়ে গেছে পানি নিষ্কাশনের অন্যতম পথ বেতনা ও মরিচচাপ নদীসহ বিভিন্ন জলাশয়। তাই একটু বৃষ্টিতেই তলিয়ে যায় বিস্তীর্ণ এই জনপদ। আমাদের এই বন্যা এলাকায় খুব দুর্ভোগ চলতেছে, পানি নেওয়ার নিষ্কাশনের কোনো ব্যবস্থা এই পর্যন্ত হলো না। আমাদের চারপাশে অনেক পানি, স্কুল যেতে অনেক কষ্ট হয়। পরীক্ষার সামনে পানির মধ্যে দিয়ে স্কুল যেতে পারি না। আমাদের এই সমস্যার সমাধান করে দিতে হবে। জীবন জীবিকার তাগিদে সেচের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলেও তা কাজে আসছে না। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ করতেছি, যে কোনো পর্যায়ে আমাদের পানিটা নিষ্কাশন হয় সেই পর্যায়ে আমাদের একটা ব্যবস্থা নেই। আমরা চলতে ফিরতে খুব কষ্ট, স্কুলে যেতে পারতিস না। আমাদের ধরেন ধুলিয়ার বা বটডাল, বালুইগাছা, আমাদের গোবিন্দপুর, আমাদের এর ভিতরে 4টি-5টা প্রাইমারি স্কুল, সেসব স্কুলে যেতে পারতিস না। সমস্যার সমাধানে উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং আমরা নির্দেশনা দিয়েছি যে বেতনা নদীর লেভেলটা যেন এমনভাবে এটা খনন করা হয় যাতে করে আমাদের লোকালের পানিটা বেতনা নদীতে সহজে যেতে পারে। তবে বরাবরের মতো আশ্বাসের বাণীতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ডের কর্মতৎপরতা। বেতনা নদী খনন প্রক্রিয়া কার্যক্রম চলছে, এটি জুনের মধ্যে সম্পন্ন হলেই ইনশাল্লাহ এটার স্থায়ী সমাধান হবে। স্থানীয়দের অভিযোগ, নদীতে পানি প্রবাহ সৃষ্টি এবং জলাবদ্ধতা দূরীকরণে বেতনা, মরিচচাপ নদীসহ কয়েকটি খাল খননে 475 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে কচ্ছপ গতিতে। এতে সংকট আরও প্রকট হয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষ করার আগে সুপারফিশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো গৌরবময় বিজয়ের মাস। 71 ডিসেম্বরে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অসুস্থতা ও মামলায় জামিন নেওয়ার শর্তে ছাড়া পেলেন সাংবাদিক মুন্নি সাহা। রাতেই পরিবারের কাছে হস্তান্তর করে ডিবি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। সাজাপ্রাপ্ত আসামিদের 18 জন পলাতক ও 31 জন কারাগারে। আইন শৃঙ্খলা সামলাতে ব্যর্থতা স্বীকার করে সরকারকে পদক্ষেপ নিতে ব্যবসায়ীদের আহ্বান। রাজনৈতিক ট্যাগ দিয়ে হয়রানি বন্ধের তাগিদ। এবং 5 ঘন্টা পর শুরু হওয়া জামাইকা টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 উইকেটে 69 রান বাংলাদেশের। এক সেশনের দিনে সাদমানের 50। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।